প্রথম যে একজন এমপির যে গুণটা থাকা দরকার ওটার মধ্যে প্রথম হচ্ছে যে তার মধ্যে আল্লাহ ভীরু, আল্লাহ তাআলার ভয়, ধর্মবিরোধিতা থাকা অবশ্যই এটা আবশ্যক। আমার ভোট আমি দিব। আমি কারো কথায় প্রভাবিত হয়ে কাউকে ভোট দিব না। 2026 সালের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের বহুল আলোচিত জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তরুণদের ভাবনা জানাতে আমরা আজ যুক্ত হয়েছি 298 নং আসন খাগড়াছড়ি জেলা থেকে। এখানকার আমরা বিভিন্ন শ্রেণী পেশার তরুণ ভোটারদের সাথে কথা বলে আগামী নির্বাচনকে নিয়ে তাদের ভাবনা কি সেটি জানানোর চেষ্টা করছি। আমি এবার প্রথম ভোটার হয়েছি। এটা আমার জন্য খুবই গর্বের এবং আবেগের একটি মুহূর্ত। মনে হচ্ছে দেশের ভবিষ্যৎ গঠনে আমি এবার সরাসরি অংশ নিতে যাচ্ছি। ছোটবেলায় বড়দের ভোট দিতে দেখতাম আর ভাবতাম কবে আমার সেই সময় আসবে, আর আজ সেই সময় এসেছে। এখনো ভোট দিই নাই, তবে অপেক্ষায় আছি নিজের দায়িত্বটুকু যেন সঠিকভাবে পালন করতে পারি। প্রথম যে একজন এমপির যে গুণটা থাকা দরকার ওটার মধ্যে প্রথম হচ্ছে যে তার মধ্যে আল্লাহ ভীরু, আল্লাহ তাআলার ভয়, ধর্মবিরোধিতা থাকা অবশ্যই এটা আবশ্যক। এটা আমি মনে করি একজন সংসদ সদস্যকে অবশ্যই তাকে উচ্চশিক্ষিত হতে হবে একজন এমপির। আর যে গুণগুলো থাকা দরকার ওগুলোর মধ্যে যে দেশপ্রেমিক, দেশপ্রেমিক না থাকলে সে কখনো দেশের কাজ করতে পারবে না। আর হচ্ছে যে তার মধ্যে জনগণের প্রতি ভালোবাসা, ভালোবাসা যেন একেবারে সব সময় অটল থাকে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুস্থ হবে কিনা এই মুহূর্তে আসলে বলাটা খুবই কঠিন। তবে আমি প্রত্যাশা করি, আশা করি বাংলাদেশের যতগুলা রাজনৈতিক দল আছে ওগুলা যদি নিজ নিজ অবস্থান থেকে সুন্দরভাবে সরকারকে, প্রশাসনকে যদি সহযোগিতা করে, আর প্রশাসন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনটি সুস্থ করবেন, যদি তারা তাদের কমিটমেন্ট অনুযায়ী কাজ করে যায়, নিরপেক্ষতা বজায় রাখে, আমরা প্রত্যাশা করি যেহেতু আমাদের বহু কাঙ্ক্ষিত একটি নির্বাচন হতে যাচ্ছে, অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে নির্বাচনটি সামনে হবে। বিগত 17 বছর ফ্যাসিস্ট আমল যে অত্যাচারিত আমরা দেখেছি, আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার যে কথা দিয়েছেন সে কথা যদি তারা রাখে, আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচনটি সুস্থ হতে পারে। আমার এলাকায় নির্বাচিত এমপি থেকে আমার যে আশাগুলো থাকবে সেগুলো হলো অবশ্যই তিনি আমাদের এলাকার জনগণের সেবায় কাজ করতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, তিনি সহজলভ্য এবং যোগাযোগযোগ্য হতে হবে, যাতে আমরা খুব সহজে তাকে আমাদের পাশে পেতে পারি, আমাদের যে কোনো ছোটখাটো সমস্যা নিয়ে তার সাথে আলোচনা করতে পারি। আমাদের এলাকার উন্নয়নে কাজ করতে হবে, যুব সমাজকে আমাদের যুব সমাজ নিয়ে কাজ করতে হবে, যুব সমাজের উন্নয়নে কাজ করতে হবে, সমাজের ছোটখাটো সমস্যাগুলো সমাধান করতে হবে, সবার সাথে ভালো ব্যবহার থাকতে হবে। আমাদের এলাকায় যাতে পাহাড়ি বাঙালি একসাথে বসবাস করে তাদের মধ্যে সম্পৃক্ততা এবং তাদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবেন অবশ্যই। নতুন সরকারের পররাষ্ট্রনীতির কথা বললে আমার যেটা মনে আসে সেটা হচ্ছে যে এই পররাষ্ট্র শক্তির দরকার ছিল, আমরা সেটা এখনো পর্যন্ত অর্জন করতে পারি নাই। তো সেই পররাষ্ট্রনীতির কথা বলতে গেলে আমি মনে করি আমাদের প্রতিবেশী দেশ, যেমন ধরেন আপনি চীন, পাকিস্তান, ভারত, এরপরে আরো বিভিন্ন দেশ আছে যা এশিয়ায়। তো এই প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সর্বপ্রথম সম্পর্ক তৈরি করতে হবে। বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক বাণিজ্য বাড়ানো দরকার, এরপরে বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক করা দরকার। যেমন ধরেন একটা কথা বলতে গেলে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধারা আছে, রেমিটেন্স যোদ্ধারা বিভিন্ন দেশে গিয়ে অনেক সময় অনেক রকমের বিপদে আটকা পড়ে যায়, যেমন পুলিশে আটকা পড়ে, এরপরে অনেক সমস্যায় পড়ে। তো পুলিশে আটকা পড়ার কথাটা বলতে গেলে যেমন ধরেন আমাদের পররাষ্ট্রনীতি ঠিক নাই, সেজন্য আমরা ওনাদের সাথে যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা ওখানে আটকা পড়ে আছে সেটা আমরা তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নিতে পারি না। তো এই জন্য আমরা যদি আমাদের প্রতিবেশীদের সাথে যদি পররাষ্ট্রনীতি ঠিক রাখতে পারি তাহলে এই কাজগুলো আমরা ঠিকভাবে পরিচালনা করতে পারবো। রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে আমি মনে করছি দেশের যে সেক্টরগুলোতে সর্বপ্রথম সংস্কার প্রয়োজন, প্রশাসন এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায়, দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানের ব্যবস্থা, দেশের শাসন ব্যবস্থা এবং দুর্নীতি দমন ব্যবস্থা, উক্ত খাতগুলোর সঠিক সংস্কারের মাধ্যমে দেশকে একটি সুন্দর এবং অগ্রগতিশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব বলে আমি মনে করি। 24 আন্দোলনে যারা আহত হয়েছেন রাষ্ট্রের উচিত তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবার নিশ্চয়তা প্রদান করা এবং আহত পরিবারের যে সকল কর্মক্ষম ব্যক্তিরা আছে এবং শিক্ষিত লোকজন আছে তাদেরকে রাষ্ট্রের উচিত কর্মক্ষেত্র তৈরি করে দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো। আর যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং তাদের পরিবারের পাশে রাষ্ট্রের দাঁড়ানোর পাশাপাশি তাদের পরিবারের কর্মক্ষম শিক্ষিত লোকজনকে সরকারের চাকরির পাশাপাশি
স্বল্প শিক্ষিত তাদের অর্থনৈতিকভাবে সাপোর্ট এবং কর্মমুখী টেকসই সহযোগিতা প্রদান করে পাশে থাকা, আর হচ্ছে যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন এ দেশ স্মরণ করে, জাতি স্মরণ করে। আমার ভোট আমি দিব। আমি কারো কথায় প্রভাবিত হয়ে কাউকে ভোট দিব না। আমরা পূর্বে দেখেছি দিনের ভোট রাতে হয়, এরকম অবস্থা যাতে আর না হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার মূল্যায়ন করতে গেলে উনি যে সংস্কারের সময়টা নিচ্ছে এটা অনেক বেশি সময় নিয়ে নিছে। কারণ হচ্ছে যে আরো অল্প সময়ের মধ্যে সংস্কার করে দেশে একটা সুন্দর নির্বাচন দিলে, অনেক সুস্থ নির্বাচন দিলে মনে করেন যে দেশের মানুষ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসনিক ব্যবস্থাগুলো এটা ভালোভাবে করতে পারতেছে না। তাহলে একটা রাজনৈতিক সরকার আসলে তাহলে এটা খুব দ্রুত আমরা করতে পারতাম। আমার চোখে মনে হচ্ছে যে নির্বাচনের সময়টা আর একটু কমানো উচিত ছিল। আর অন্তর্বর্তী সরকারের একটা ভালো দিক বলতে গেলে ওনার সাথে বহির্বিশ্বের একটা খুব ভালো সম্পর্ক আছে। উনি সহজে মনোযোগ আকৃষ্ট করতে পারেন বিশ্ব নেতাদের সাথে। ওই দিক থেকে আমরা অনেক দূর এগিয়ে আছি। আর খারাপ দিক বলতে গেলে সংস্কারের বিষয়ে আইন শৃঙ্খলার একেবারেই সম্পূর্ণ খারাপ। কারণ হচ্ছে যে উনি যতই সংস্কার করুক না কেন, আইন শৃঙ্খলা এখনো কোনো রকমের সংস্কার হয় নাই। কারণ হচ্ছে যে দেশে এখনো চাঁদাবাজি, ধর্ষণ এগুলো চলতেই আছে প্রতিনিয়ত। সর্বপ্রথম মানুষের উন্নয়নের জন্য কাজ করতাম, দুর্নীতি বন্ধ করতাম। যেহেতু বাংলাদেশের দুর্নীতির ইতিহাস অনেক বড়, আমি এমপি নির্বাচিত হলে এই সব দুর্নীতি বন্ধ করতাম এবং মানুষের উন্নয়নমূলক কাজ করতাম। আর যেহেতু আমাদের খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল, এখানে পাহাড়ি বাঙালির ঐক্য যেন বজায় থাকে সেই দিকে লক্ষ্য রাখতাম। আমি চেষ্টা করতাম পাহাড়ি বাঙালি সম্প্রীতি বজায় থাকে যেন, সেই বিষয় নিয়ে কাজ করতাম। এই পাহাড়ি অঞ্চলে শিক্ষা খাতেও নজর দিতাম যেন এই অঞ্চলের তরুণরা ভালোভাবে শিক্ষিত হয়ে এই অঞ্চলে থেকে তারা উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে এবং নারীদের কর্মসংস্থানের জন্য কাজ করতাম, তারা যেন ঘরে বসে স্বাবলম্বী হতে পারে। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম 298 নং আসন খাগড়াছড়ি জেলার তরুণদের ভাবনা। এখানকার তরুণদের এই মূল্যায়ন আশা করি আগামীতে রাষ্ট্র এবং সমাজ গঠনে ভূমিকা রাখবে। মোহাম্মদ শরীফুল ইসলাম, এনটিভি অনলাইন, খাগড়াছড়ি।